প্রথম দিন আন্দোলন যখন আরম্ভ হয়, আমি প্রথম দিন যেতে পারিনি এবং আমি জানতামও না যে আন্দোলন আরম্ভ হয়ে। তার আগে বলি যে 2018 সালে যখন এই কোটা বিরোধী আন্দোলন যেটা হয়েছিল, আমি তখনও স্টুডেন্টদের সাথে ছিলাম, সেখানে তাদের সাথে একত্রতা পোষণ করেছিলাম। তবে 2024 সালের প্রথম দিন আমি জানতে পারিনি। দ্বিতীয় দিন আমি যখন জানতে পারি, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় ফিনান্স বিভাগের চেয়ারম্যান পদে ছিলাম। আমি জানা বিভাগ থেকে শাহবাগে চলে যাই এবং শাহবাগে গিয়ে আমি ছাত্রছাত্রীদের সাথে একাত্মতা ঘোষণা করি। যখন আমি শাহবাগে ছিলাম তখন পর্যায়ে আমার কয়েকজন ছাত্র আমাকে দেখে ফেলে, তারা রিকগনাইজ করে এবং আমার সাথে একটা ছবি তোলার জন্য তারা অনুমতি চায় এবং আমরা ছবি তুলি। এবং ছাত্রদের মধ্যে একজনের হাতে জাতীয় পতাকা ছিল, আমি বলি আমার হাতে দাও। আমি জাতীয় পতাকাটা নিয়ে তাদের সাথে ছবি তুলি। তো পরবর্তীতে এই ছবিটি সারা বাংলাদেশের ছাত্রছাত্রীরা এটা তাদের ফেসবুকে শেয়ার করে এবং এরই ধারাবাহিকতায় 4 জুলাই আমাদের জুলাই আন্দোলনের মহান শহীদ আবু সাঈদ তার ফেসবুকে ছবিটি শেয়ার করে আমাকে ধন্যবাদ জানায় এবং আমি যে তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছি সেটার জন্য সে ধন্যবাদ জানিয়ে সে লিখে যে স্যার আপনি আমাদের হৃদয় জয় করেছেন। তো এটা ছিল আমার সম্পৃক্ততার আরম্ভ এবং পরবর্তীতে একেবারে শেষ দিন পর্যন্ত 5 আগস্ট পর্যন্ত আমি এই আন্দোলনের সাথে ছাত্রছাত্রীদের ছিলাম, রাস্তাতেই ছিলাম এবং তাদের সাথে সরাসরি অংশগ্রহণ করেছি। প্রাথমিকভাবে মূলত কারণ ছিল বৈষম্যবিরোধী আন্দোলনের যে বয়ানটা ছাত্রছাত্রীরা দিচ্ছিল এবং তাদের যে দাবি ছিল, আমি মনে করেছি যে সেই দাবিটা যৌক্তিক ছিল। কারণ হচ্ছে যে কোটার কারণে আমাদের সরকারি চাকুরির প্রায় 50% বেশি লোকেই কোটা থেকে আসছিল। তো এই কোটার কারণে প্রতিযোগিতাটা কমে গিয়েছিল এবং কম যোগ্যরা বেশি যোগ্যদের চেয়ে চাকরি পেয়ে যাচ্ছিল এবং আমি মনে করি যে এটা রাষ্ট্রের জন্য একটা ইনএফিশিয়েন্ট একটা প্রসেস এবং সেই ইনএফিশিয়েন্ট প্রসেস থেকে বেরিয়ে আসাটা দরকার ছিল এবং সেই জায়গা থেকেই এবং নৈতিকতার দিক থেকে আমি ছাত্রদেরকে সমর্থন জানিয়েছি। তবে যখন এই আন্দোলনটি ধারাবাহিকভাবে এগুতে থাকে এবং সরকার যখন দমন নিপীড়ন চালায়, সেক্ষেত্রে আমি যে আরও সম্পৃক্ত হয়েছি এবং আমি সরাসরি মাঠে থেকে ছাত্রদের সাথে থেকেছি, তার দুটো মূলত কারণ আছে। শেখ হাসিনার 15 বছরের ফ্যাসিস্ট রেজিমে দুইটি ভয় আমার মধ্যে জেগেছিল, দুইটা শঙ্কা আমার মধ্যে জেগেছিল। প্রথম শঙ্কাটা ছিল যে রাষ্ট্র হিসাবে আমরা সার্বভৌম রাষ্ট্র হিসাবে আমরা টিকে থাকবো কিনা, কারণ যেভাবে সরকার প্রতিবেশী দেশটিকে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছিল এবং তার সাথে যে চুক্তিগুলো সম্পাদন করছিল তার বেশিরভাগই আমাদের এগেইনস্ট গেছে, আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে ছিল এবং বর্ডারে যেভাবে আমাদের হত্যাযজ্ঞ চলছিল এবং সেই হত্যাযজ্ঞের বিরুদ্ধে যখন সরকার কোনো প্রতিবাদ করছিল না, তখন মনে হয়েছে যে সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে আমরা হয়তো টিকে থাকবো না। এই একটা শঙ্কা আমার মধ্যে ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে কাগজে কলমে সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে টিকেও থাকি, হয়তোবা আমরা একটা কার্যকর রাষ্ট্র হিসেবে টিকে থাকবো না, আমরা একটা ফেইল্ড স্টেট হয়ে যাবো। এই ভয়টা কেন জেগেছিল? কারণ একটা রাষ্ট্র কার্যকর থাকার জন্য, ফেল না হওয়ার জন্য যেসব ইনস্টিটিউশনগুলো দরকার পর্যায়ক্রমে এবং সিস্টেমেটিক্যালি গত ফ্যাসিস্ট রেজিম এই প্রতিষ্ঠানগুলোকে অকার্য করার ব্যবস্থা করেছে এবং অকার্যকর করে দিচ্ছিল। যেমন আমাদের পুলিশ বাহিনী, আমাদের জুডিশিয়ারি, আমাদের ইলেকশন কমিশন, আমাদের অ্যান্টি কারাপশন, আমাদের ব্যুরোক্রেসি, শিক্ষা ব্যবস্থা সব কিছুই কিন্তু ফেল করছিল। যে জন্য মনে হয়েছে যে এবং এই রাষ্ট্রটি কাগজে কলমে সার্বভৌম হিসেবে টিকে থাকলেও একটা কার্যকর রাষ্ট্র হিসেবে হয়তো টিকে থাকবে না, এটা একটা পর্যায়ে ফেইল্ড স্টেট হয়ে যাবে। এই ভয়টা আমার মধ্যে কাজ করেছে। তো এই দুইটা কারণে, একটা হচ্ছে যে সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে টিকে থাকবে কিনা, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে কাগজ কলমে টিকে থাকলেও হয়তোবা এই রাষ্ট্রটা কার্যকর থাকবে না, এটা ফেইল হয়ে যাবে। এই দুই ভয় থেকেই আমি আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। আমরা আসলে তখন শিক্ষকরা বিভিন্নভাবে অংশগ্রহণ করেছে। আমি যেমন কোনো প্ল্যাটফর্মের ছাত্রছায়ায় যোগ দিইনি, আমি ব্যক্তিগত উদ্যোগেই ছাত্রদের সাথে প্রথম থেকে ছিলাম। পরবর্তী শিক্ষক নেটওয়ার্ক যোগ হয়েছে, আমাদের আরও শিক্ষক সাদা দল, তাদের শিক্ষকরাও যোগ দিয়েছে এবং তাদের সাথেও আমি ছিলাম। সেটা শিক্ষক নেটওয়ার্ক প্রোগ্রামেও আমি অ্যাটেন্ড করেছি, সাদা দলের প্রোগ্রামগুলোতে আমি নিয়মিতভাবে অংশগ্রহণ করেছি। আমার একটা ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, সেটি হচ্ছে যে 30শে জুলাই তারিখে সম্ভবত আমার যতটুকু মনে পড়ে, সেদিন সাদা দলের একটি প্রোগ্রাম ছিল দোয়েল চত্বরে এবং ওই প্রোগ্রামটা শেষ হয়ে যাওয়ার পরে আমি ওখানে উপস্থিত হই। তখন আমাকে ছাত্রছাত্রীরা জানায় যে কয়েকজন ছাত্রছাত্রীকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে, তাদেরকে ছাড়ছেন না, কমিটমেন্ট দেওয়ার পরে ছাড়ছেন না। তো তখন এবং আমাদের কিছু ছাত্রছাত্রী হাইকোর্টের সামনে আটকা পড়েছে। তো এক হচ্ছে যে যেসব ছাত্রছাত্রীকে পুলিশ ধরে নিয়ে গেছে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আনার জন্য, আর উপরন্তু হাইকোর্টের সামনে যেসব ছাত্রছাত্রী আটকা পড়েছে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের ভিতরে নিয়ে আসার জন্য আমি হাইকোর্টের দিকে যাচ্ছিলাম। যাওয়ার প্রথমে আমাকে শাহবাগ থানার ওসি আমাকে আটকে দেন
তিনি আমাকে বলেন যে আমাকে কোনো অবস্থাতেই তিনি যেতে দিবেন না। আমি কোনো অবস্থা তাকে বুঝিয়ে এবং তাকে অবজ্ঞা করি, তাকে ছাড়িয়ে আমি যখন এগুতে থাকি, তখন আমাকে সম্ভবত রমনা ডিসি সে আমাকে আটকে দেন এবং আটকে দিয়ে আমাকে কোনো অবস্থা তিনি সামনে যেতে দিবেন না বলে উনি ঘোষণা দেন এবং উনি আমাকে বলেন যে আমি মিথ্যা কথা বলে যাচ্ছি, আমি মূলত গিয়ে ওখানে ছাত্র আন্দোলনটাকে আরও নেতৃত্ব দেওয়ার জন্য যাচ্ছিল। তখন তার সাথে আমার ছাত্রছাত্রীদেরকে ছাড়ানো নিয়ে প্লাস হচ্ছে যে ছাত্রছাত্রীরা যে আটকা পড়েছে সেই বিষয় নিয়ে তার সাথে আমার খুব তর্কাতর্কি হয় এবং উনি আমাকে বলছিলেন আমি মিথ্যা কথা বলছি। ওই সময় পুলিশের সাথে আমার যে কনভারসেশনটা হচ্ছিল সেটি আসলে আমি দেখিও না, বুঝতেও পারি না যে রেকর্ডেড হয়ে যায় এবং সেই রেকর্ডেড ভিডিওটা পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে চলে আসে এবং এটা অলমোস্ট 15 মিলিয়নের বেশি ভিউ ছিল এবং এটা 40,000-এর বেশি বার শেয়ার করা হয়েছে। মূলত ওখানে ছিল পুলিশের কাছ থেকে ছাত্রছাত্রীকে ছাড়িয়ে নিয়ে আসা এবং ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয়ে ভিতরে নিয়ে আসার জন্য পুলিশের সাথে আমার বাকবিতণ্ডা হয়, তারই একটি ভিডিও ছিল। আসলে একটা দেখেন যে পুরো আন্দোলনটা তো আরম্ভ হয়েছে এগুলো বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে, পরবর্তী থাকেন 14 তারিখে যখন আমাদের মেয়েরা হল থেকে বেরিয়ে আসে মধ্যরাতে এবং 15 তারিখে যখন ছাত্রছাত্রীকে পিটিয়ে হল থেকে বের করে দেওয়া হলো এবং পরবর্তীতে যখন এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃস্থানীয় ছিল তাদের যখন পুলিশ ধরে নিয়ে গেল, এই আন্দোলন আর বৈষম্য বিরোধী আন্দোলন থাকেনি, এটা পরবর্তীতে সরকারের পদত্যাগের দাবিতে পরিণত হয়। প্রশ্ন হচ্ছে যে আসলে আন্দোলনটা শেষ পর্যায়ে কোথায় গিয়ে দাঁড়িয়ে? আন্দোলন দাঁড়িয়েছিল যে আমরা যে সরকারটা 15 বছরে যেভাবে রাষ্ট্রটাকে চালাচ্ছিল ওইভাবে আমরা আর রাষ্ট্রটাকে দেখতে চাই, আমরা তার একটা পরিবর্তন চেয়ে এবং শুধুমাত্র 15 বছর না, স্বাধীনতার পরবর্তীতে আমাদের একটা রাষ্ট্র হিসেবে, স্বাধীন রাষ্ট্র হিসেবে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল যে একটা সমৃদ্ধশালী বৈষম্যহীন ইনক্লুসিভ একটা সোসাইটি হবে, তা কিন্তু হয়নি এবং এই 24শে জুলাই আন্দোলন ছিল সেই বৈষম্যহীন ইনক্লুসিভ একটা বাংলাদেশ গড়ার আন্দোলন। সেই আন্দোলন আমরা মনে করেছি শেখ হাসিনার সরকার থাকলে এই অর্জনটা কখনো হবে না, এই আকাঙ্ক্ষা আমাদের কখনো পূরণ হবে না, সেই জন্য আমরা হাসিনা মুক্ত বাংলাদেশ চেয়েছি এবং এর পাশাপাশি আমরা বলেছি একটা নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশটা হবে গিয়ে বৈষম্যহীন এবং মোর ইনক্লুসিভ, সেই বাংলাদেশ আমরা চাই। কথা হচ্ছে আমরা কতটুকু অর্জন করেছি এই পর্যন্ত, এখন পর্যন্ত আমরা খুব বেশি করতে পারিনি, তবে আমরা যে করতে পারবো না সেটাও আমি মনে করি না এবং এই ইনক্লুসিভ এবং বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য যে সংস্কার প্রয়োজন আমরা মনে করছি যে বর্তমান যে সরকার আছে সেই সরকার এবং যে ভবিষ্যতে ইলেকশনের মাধ্যমে যে রাজনৈতিক সরকার আসবে তাদের সেই সদিচ্ছা থাকবেন এবং এই বাংলাদেশটাকে একটা বৈষম্যহীন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে এবং ইনক্লুসিভ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। শেখ হাসিনার পতনের থেকে বিশাল শিক্ষা আছে। আমরা তো ভেবেছি হয়তো আমাদের জীবদ্দশায় শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ দেখবো না, শেখ হাসিনাকে নামানো যাবে না, এরকম একটা ধারণা তৈরি হয়ে গিয়েছে, কিন্তু এই দেশের ছাত্র জনতা প্রমাণ করেছে যে শেখ হাসিনাকে নামানো সম্ভব, এরকম একটা ফেসিস্ট রেজিমকে নামানো সম্ভব এবং এর থেকে লেসন হচ্ছে যে ভবিষ্যতে যারা এরকম ফেসিস্ট হবে, যারা এই দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করবে, তারা যেই হোক তাকে টেনে নামানো হবে এবং সে ক্ষমতা থাকতে পারবে না। এই লেসন পরবর্তীতে যারা আসবেন তাদেরকে নিতে হবে এবং তাদেরকে বাংলাদেশের এই যে বাংলাদেশের আকাঙ্ক্ষা, সে বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সেই ইনক্লুসিভ বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আমি মনে করি যে শিক্ষক যারা হবে, যারা এদেশের সবচেয়ে জ্ঞানী মেধাবী সন্তানেরা এদেশের, তাদের রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, কিন্তু সেটা কোনো অবস্থাতেই তাদের রাজনৈতিক মতাদর্শ কোনো অবস্থাতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে, তার পাঠদানে, তার গবেষণায়, তার প্রশাসনিক কাজকর্মে যেন কোনোভাবে প্রভাব না ফেলে, এটা প্রভাব ফেলতেই পারবে না। তাহলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান টিকে থাকতে পারবে না। আপনি যদি দেখেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এই দেশের সবগুলো পরিবর্তনে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছে এবং নেতৃত্ব দিয়েছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় একটা মুক্ত চিন্তার স্থান ছিল বলে এটা সম্ভব হয়েছে। সেজন্যই বলছি যে শিক্ষক কর্মকর্তাদের, বিশেষ করে শিক্ষকদের, তাদের রাজনৈতিক মতাদর্শ মতে তাদের চলার সেই স্বাধীনতা থাকতে হয়, কিন্তু সেটা কোনো অবস্থায় তাদের কাজকর্ম যেন প্রতিদিনত হয়, তারা যেন কোনো একপেশে দলীয় আচরণ না করে সেই ব্যবস্থা করতে হয়। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে সেই নতুন জ্ঞান তৈরির স্থান হিসাবে, হাব হিসাবে এখনো গড়ে তুলতে পারি না। সেটা কিন্তু আমাদের একার ব্যর্থতা না, সমষ্টিক একটা ব্যর্থতা। রাষ্ট্র হিসাবে আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করছে তারা কখনো চিন্তা করেননি যে এই প্রতিষ্ঠানটাকে জ্ঞান তৈরির হাব হিসাবে একে লিডারশিপ দেওয়ার জন্য তৈরি করার তারা চিন্তা করেনি। একটা এক্সাম্পল এই বছর বাজেট থেকে দিতে পারি। আমরা প্রায় 950 কোটি টাকার একটা বাজেট দিয়েছি কারেন্ট ফাইন্যান্সিয়ালের জন্য, 25-26-এর জন্য। সেখানে শুধুমাত্র আমার রিসার্চের পেছনে অ্যালোকেশন আছে 2%। এখন 2% অ্যালোকেশন দিয়ে আমি এই বিশ্ববিদ্যালয়ে কোনো অবস্থাতে জ্ঞান তৈরির
হাব হিসাবে তৈরি করতে পারবো না। রাষ্ট্রের জ্ঞান তৈরির লিডারশিপটা এই বিশ্ববিদ্যালয় দিতে পারবে না এই বাজেট দিয়ে। সো আমাদেরকে আমাদের পলিসি মেকারকে চিন্তা করতে হবে যে এই প্রতিষ্ঠানকে যদি জ্ঞান তৈরির নেতৃত্ব দিতে হয়, তার জন্য যে বাজেটের অ্যালোকেশন জন্য দরকার, তাকে যে ক্যাপাসিটি বিল্ডিং করা, যার যে বাজেটের ফ্যাসিলিটিস দেওয়া দরকার, সেই ফ্যাসিলিটিসগুলো দিতে হবে, সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিতে হবে। আর আরেকটা বিষয় আমি মনে করি গুরুত্বপূর্ণ, যে এই জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে আমরা বলছি যে একটা ইনক্লুসিভ বাংলাদেশ সেই এবং বৈষম্যহীন। আপনি যদি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যে ছাত্রছাত্রীরা ভর্তি হয় তার 30% স্টুডেন্ট আসে দরিদ্র পরিবার থেকে, তার মধ্যে 10% স্টুডেন্ট থাকে একেবারে হতদরিদ্র, যারা হয়তো বা আগামী বেলা কি খাবে সেটাই জানে না। এখন এই ছাত্রছাত্রীদেরকে আমরা কোনোবার প্রোটেকশন দিতে পারছি না, কারণ আমাদের সেই আর্থিক সামর্থ্য নাই। এই আর্থিক সামর্থ্য না থাকার কারণে কি হচ্ছে, এই ছেলেমেয়েরা প্রাইভেট টিউশনি করতে যায় এবং সেই প্রাইভেট টিউশনি করতে গিয়ে তাদের লেখাপড়া সময় দিতে পারে না, তাদের সিজিপিএ নেমে যায়, লেখাপড়ার রেজাল্ট খারাপ হয়, পরবর্তী ভালো চাকরিতে যেতে পারে না, ভালো কর্মসংস্থান তাদের হয় না। আরেকটা হচ্ছে যে অনেকে আবার এই চাকরি করতে গিয়ে এই আর্থিক টানাপোড়েনের ফল হিসাবে তারা ঝরে পড়ে যায়, তাদের শিক্ষা জীবন শেষ করতে পারে। এদেরকে প্রোটেকশন দিতে হবে। জুলাই বিপ্লবের এটা আরেকটা দাবি যে আমরা আমাদের ছাত্রছাত্রীদের যারা মার্জিনালাইজ ফ্যামিলি থেকে আসে, আর্থিকভাবে অসচ্ছল পরিবার থেকে আসে, তাদেরকে আমাদেরকে প্রোটেকশন দিতে হবে এবং তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের যা যা করা সে করতে হবে এবং এটা নিয়েও আমাদের সরকারের সাথে কথা বলতে হবে এবং সরকার পলিসি মেকারদেরকে এই বিষয়ে চিন্তা করতে হবে। ডাকসু নির্বাচন অবশ্যই হওয়া উচিত। কেন হওয়া উচিত? ডাকসু নির্বাচন হলে আমরা যারা প্রশাসনে আছে তাদের জন্য খুব সুবিধাজনক। তখন আমরা শুধুমাত্র নির্দিষ্ট কিছু লোকের সাথে আমরা কথা বলতে পারি, নেগোশিয়েট করতে পারি। কিন্তু এখন যেহেতু ডাকসু নাই, আমাদেরকে এখন সবার সাথেই কথা বলতে হয়। এটা আমাদের অনেক সময় কাম্বারসাম হয়ে যায়, ঝামেলাও হয়ে যায়। তো আমরা মনে করি যে অবশ্যই ডাকসু নির্বাচন হওয়া উচিত এবং ডাকসু নির্বাচন হলে কি হবে, এখান থেকে নেতৃত্ব তৈরি হবে। এই বিশ্ববিদ্যালয়ে যে নেতৃত্ব তৈরি হবে, এই নেতৃত্ব পরবর্তী জাতিকে নেতৃত্ব দেয়। তো সেদিক থেকে আমরা মনে করি অবশ্যই ডাকসু নির্বাচন হওয়া উচিত এবং ডাকসু নির্বাচনের হওয়ার জন্য এবং নির্বাচনের পরিবেশ তৈরি করা আমি মনে করি প্রশাসনের কাজ, আমরা সেটা করার চেষ্টা করি এবং আমি অবশ্যই মনে করি ডাকসু নির্বাচন হওয়া উচিত।